স্যার নিউটনের তৃতীয় সূত্র এখান থেকে মনে হয়, না এটা হচ্ছে এখান থেকে হবে। স্যার ঘর্ষণ বল এখান থেকে শুরু হবে। স্যার 73 পৃষ্ঠা। 73 পৃষ্ঠা? কি বলে? 73 পৃষ্ঠা তো অনেক আগে। হ্যাঁ স্যার, স্যার এটাই ঠিক আছে, তৃতীয় সূত্র এখানে। এখানে তৃতীয় সূত্র স্যার। আচ্ছা, তৃতীয় সূত্র থেকে শুরু করলাম। আমার তো দাগ দেওয়া আছে। আচ্ছা, দেখো নিউটনের আমরা প্রথম দুইটা সূত্র একটু জাস্ট মনে করে নেই আর কি। সেটি হলো যে, তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। নিউটনের প্রথম সূত্র অনুসারে স্থির বস্তু হ্যাঁ স্যার। স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলবে যদি না কোনো বাহ্যিক বল সেখানে প্রয়োগ হয়। আমরা দ্বিতীয় সূত্রে পড়েছি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এর অর্থ হচ্ছে এই দুটা সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বল প্রয়োগ করলে বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, আর বল প্রয়োগ না করলে বস্তু যেখানে আছে সেখানেই থাকবে। আর আরেকটা অপশন বোঝা যায় যে বল যত বেশি প্রয়োগ করা হয় বস্তু তত দ্রুত সেখান থেকে স্থান পরিবর্তন করে। আজকে আমরা দেখব এর ধারাবাহিকতায় তৃতীয় সূত্র নিয়ে। তৃতীয় সূত্রটি হলো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, সেটি আমরা আজকে যেখানে বসে আছি পরস্পর কোনো একটা চেয়ারে বা টেবিল বা কোনো কিছুর উপর যে বসে আছি সেখানেও কিন্তু আমাদের ওজন বল প্রয়োগ হচ্ছে। তো ওজন বল প্রয়োগ হচ্ছে এর অর্থ কি, ওই বস্তু আমাদের দিকে বিপরীত দিকে বল প্রয়োগ করছে। আমরা যদি টেবিলের ওপর আমাদের হাত দিয়ে আঘাত করি সেই টেবিলও কিন্তু আমাদের উল্টা দিকে বল প্রয়োগ করবে। সুতরাং এই প্রথম যে বলটা প্রয়োগ হবে সেটি হলো ক্রিয়া বল, আর তার বিপরীত দিকে যে বলটা আসবে সেটির নাম হলো প্রতিক্রিয়া বল। আমরা নিশ্চয়ই আমাদের ডিসপ্লেতে এগুলো এই অপশনটা দেখতে পাচ্ছি। তো তোমরা এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার উপরে যে পড়াটা আছে এটি পড়ো। আমি এফ ইজিক্যাল টু যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটা আমি একটু পরে তোমাদের বুঝাই দিচ্ছি। তোমরা শুধু এই পড়াটুকু 1-2 মিনিট করে নাও, তারপরে আমি কথা বলছি। ওকে? তোমাদের কাছে অনেক বই তো আছে হ্যাঁ কাছে স্যার। নাকি? হ্যাঁ, বই থেকেই দেখে নাও। এখান থেকে ডিসপ্লে হয়তো দেখতে সমস্যা হবে, বই থেকেই দেখে নাও। তারপরে আমি আবার এই যে সূত্র থেকে পড়ানো শুরু করব। আচ্ছা। হ্যাঁ। জান্নাতি আবার আউট হয়ে গেছে।
তোমাদের দেখা শেষ? হ্যালো, শেষ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি যে দুই কারো কি কোনো প্রবলেম আছে নাই? না আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে যে সূত্রটা দেওয়া আছে সেটি হলো এই যে এফ বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর ওপর, তাহলে সেই এফ বল প্রয়োগ করা হলে সেটি যদি পৃথিবীর আকর্ষণ বল হয়, তাহলে সেই আকর্ষণ বলের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে এভাবে প্রকাশ করি। আমি একটু এটা লিখে দেখাচ্ছি তোমাদের, বোর্ড শেয়ার করে লিখে দেখাচ্ছি কিভাবে এই সূত্রটা আসছে। আমরা জানি এফ সমান কি, এম এ না? এই সূত্রটা জানি তো, এফ ইজ ইকুয়াল টু হলো এম এ। এই এটাই যদি আমরা ওজন হিসেবে লিখি তখন কি হবে, এম এম জি হবে না এটা? এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ জি হ্যাঁ লিখেছি। স্যার। আচ্ছা, এখন আমাদের হ্যাঁ। আমাদের ইকুয়েশন আছে অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষীয় ধ্রুবকের একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো জি এম ভাগ হলো আর স্কয়ার অথবা ডি স্কয়ার, এরকম সম্পর্ক আছে। এটা আর দিয়েও লেখা হয়, ডি দিয়েও লেখা হয়। তাহলে এখন তোমরা দেখো যে আমি যদি এই শুধুমাত্র এম এর মান, এই যে জির মানটা বসে দেয়, শুধু এই জির মান যদি বসাইয়ে দেই তাহলে কি হবে? তাহলে কি হবে, এম এর জায়গায় এমই থাকলো, ইনটু হবে কি জি এম ভাগ হলো আর স্কয়ার, এই সম্পর্ক কিন্তু হবে। এটাই তোমরা দেখো ওখানে তোমাদের বই যেহেতু কাছে আছে, বইয়ে দেখো এইভাবেই লেখা আছে। একটু হয়তো আকপাস করা, অক্ষর হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু কিন্তু ওখানে যে সূত্রের ফরম্যাট সেটি দেখো তো এইরকমই দেওয়া আছে না? সবাই কি বইতে দেখতে পাচ্ছ সূত্রটি? হ্যাঁ স্যার। বইয়ে কি এইভাবে দেওয়া আছে না অন্য কোনো রকম দেওয়া আছে? দেখো এখানে এখানে আমি কিন্তু এখন বইটাই ওপেন করেছি, এখানে যেভাবে দেওয়া আছে ওখানেও কিন্তু সূত্র সেভাবেই আসছে। আমি তোমাদের ওই সূত্রটা আবারও দেখায় দিচ্ছি, দেখো সেম জিনিসই কিন্তু। হ্যাঁ, এখন কেউ যদি বলো স্যার আপনি একটু বইয়ের মতো করে লিখে দেখান, তাহলে কিন্তু আরেকটা লাইন আমাকে লিখতে হবে যে এফ ইজ ইকুয়াল টু হলো এই জি অক্ষরটা আগে দেওয়া আছে, জিটা আগে লেখা আছে ছোট হাতের এম, তারপরে বড় হাতের এম, ভাগ হলো কি আর স্কয়ার না? কি মিলছে কি এখন? হ্যাঁ। তো আশা করি যে তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, এখন তোমরা হয়তো বলতে পারো স্যার এই সূত্রটা কই থেকে আসলো, এটা আমি বুঝে দিচ্ছি। সবাই তোমরা এইটুকু অংশ খাতায় লিখে নাও যে এফ সমান এম এ, সেখান থেকে হলো এম জি, আর জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ার, তারপরে মান বসালি এটা হচ্ছে। এখন আমি বুঝাই দেব যে জি ইজ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ারটা কিভাবে হয়, এটা আমি ছবি আঁকে তোমাদের বুঝাই দিচ্ছি।
তোমরা লিখে নিছো কি? আমি কিন্তু এগুলো মিশাই দিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো আচ্ছা আমি স্যার। এখানে একটা এখানে পৃথিবী আঁকায় নিচ্ছি। পৃথিবীটা তো পৃথিবী সবুজ কালার স্যারের হাতের মুঠোয়। হ্যাঁ, পৃথিবীটা সবুজ কালার হলেই ভালো হয় নাকি? তারপরে তাকে আমি একটু একটু রঙিন কালার করে দেই। দুই মেরু রেখা, দুই পাশের দুইটা মেরুতে, মাঝখানের হলো বিষুব এলাকা। মিশে আছে। মিশে যাক, অসুবিধা নাই। আমি ওই ইয়েটার ছবি ভালো হয়নি সেজন্য মিশে দিছি। এখন দেখো একটু গাঢ় হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো দুই পাশের দুই হলো গাঢ় সবুজ। মেরু এলাকা, তারপরে হলো ক্রান্তীয় রেখা, এটাও ক্রান্তীয় রেখা, আর মাঝখানে যেটা আসবে সেটা হলো বিষুব রেখা। এটা হলো বিষুব রেখা। এখন আমরা পৃথিবীর উপরে দেখি একটু অক্ষ যোগ করে দেই আর কি। পৃথিবী তার নিজ কক্ষতলের সাথে প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এইভাবে হেলে আছে। এখন এই পৃথিবীর ওপরে আমি একটা বস্তুকে রেখে দিচ্ছি, যে এই বস্তুটা পৃথিবীতে আছে। এখন পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে যে দূরত্বটা সেটা মনে করো হলো এই তোমার আর, সেটা হলো এখানে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই পৃথিবীর ভর হলো ওই বস্তুর ভর হলো এম, আর এই পুরো পৃথিবীর ভর হলো বড় হাতের এম। এটি বড় এম আর কি, এটি বড় এম। আর এখানে অভিকর্ষ ত্বরণ জি, এটি খাড়া নিচের দিকে কাজ করছে, এবং এখানে আমি সেই জিটাই দেখাচ্ছি। তাহলে এই চারটে রাশির মধ্যে সম্পর্ক হবে হলো জি ইজিক্যাল টু জিএম ভাগ হলো আর স্কোয়ার। এই সমীকরণকে বলা হয় হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষীয় যে ত্বরণ, এটার মধ্যে সম্পর্ক। এটার নাম এই যে দেখো, এই যে এখানে যে সমীকরণটা আসলো, এই সমীকরণের নাম হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষীয় ত্বরণ, এই দুটোর মধ্যে সম্পর্ক। তা মহাকর্ষীয় ধ্রুবক কোনটা? এটা মহাকর্ষীয় ধ্রুবক না? জি, বড় হাতের জি। হ্যাঁ। আর অভিকর্ষীয় ত্বরণ কোনটা? অভিকর্ষীয় ত্বরণ কোনটা? এই যে ছোট হাতের জি। এই দুইজনের মধ্যে সম্পর্ক, হাতের জি। হ্যাঁ, এই ছোট জিটা হলো অভিকর্ষীয় ত্বরণ, এই দুইয়ের মধ্যে সম্পর্ক হলো এই সমীকরণ। তো তোমরা এরকম একটা ছবি হাত দিয়ে একটু লিখে রেখে দাও, যদি কখনো এই জাতীয় কোনো সমীকরণ বা কোনো কিছু ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হয়, আশা করি তখন তোমরা সেভাবে করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার লিখছি। আচ্ছা, ওকে, তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। আমরা এখন মূল পড়ায় আবার ফিরে আসতেছি। এখানে দেখো, এখানে যেগুলো লেখা আছে আমাদের সে পড়াগুলো অলরেডি হয়েছে। এখন আমরা দেখব হলো এখানে এই যে ছেলেটা যে হেঁটে যাচ্ছে না, দেখো তো হেঁটে যাওয়ার সময়
এই যে পায়ের ঠিক আগের অংশ দিয়ে মাটিতে একটা চাপ প্রয়োগ করছে না? সবাই একটু লক্ষ্য করো। হ্যাঁ হ্যাঁ আমি একটু ছবিতে মার্কিং করে দেখাই। এই যে একদম এই পার কথা বলতেছি আমি, যেখানে লাল কালিতে দাগ দিয়েছি, হ্যাঁ এখানে স্যার ঠিক ওই পায়ের আগের অংশ দিয়ে মাটিতে চাপ দিচ্ছে। তার মানে এই চাপটা প্রয়োগ হচ্ছে কিন্তু এই দিকে, তাই এইদিকে হচ্ছে না, মাটির এর উপরে উল্টা দিকে বল প্রয়োগ হ্যাঁ করছে। হ্যাঁ স্যার উল্টা দিকে বল প্রয়োগ করাতে এই ছেলেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো প্রশ্ন হলো যে এই যে সে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, তো এই এই যে প্রতিক্রিয়া বল যদি না হয় তাহলে কি হতো? প্রতিক্রিয়া বল কোথায় হয় না দেখো, একটা হলো বালির মধ্যে হাঁটার সময় কিন্তু এই প্রতিক্রিয়া বল এইভাবে হয় না, বালিটা পিছন দিকে সরে যায়। আর একটা জায়গা হয় না, রাস্তা যদি পিছলা হয়, বিশেষ করে বর্ষাকালে এঁটেল মাটির রাস্তার উপর দিয়ে কেউ যদি হাঁটো, তো মার্শাল্লাহ এরকম এরকম করে হাঁটতে পারবে না, 3 উল্টন খাবে। না স্যার, উল্টে পড়া লাগবে। উল্টে পড়া লাগবে। অবশ্য পায়ে যদি তোমাদের ওদের 40 মিনিট কি হয়েছে স্যার? হ্যাঁ 40 মিনিট মনে হয় স্যার। এখানে মেসেজ আসছে একটা স্যার, মেসেজ আসছে স্যার। শোনো, আমি বলি তোমাদের ওখানে মেসেজ আছে, ক্যান্সেল করে দাও। আমি আমার এখানে যখন আসবে তখন আমি তোমাদের বলে দেবো নি। ওটা ওটা কাটে দাও। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। এখন শোনো, আমি যেটা বলতেছি সেটা একটু শোনো। তো তাহলে এই যে উল্টা দিকে যখন এই চাপ দিচ্ছে, তখন এই মাটিও তাকে উপর দিকে চাপ দিচ্ছে, ফলে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটিও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র। আমরা বালির মধ্যে হাঁটার সময় এই বলটা ঠিক মতো পাই না, এই জন্য বালির মধ্যে কেউ যদি জোর করে হাঁটতেও চাও, সহজে কিন্তু দৌড়ানো যায় না, হাঁটাও যায় না। তোমাদের যাদের অভিজ্ঞতা নাই তারা একটু বালির মধ্যে হাঁটে দেখো। আর কাদার মধ্যে হাঁটতে গিয়ে অবশ্য কারো হাত পা ভাঙো, এটা আমি চাচ্ছি না। ওটা আমার পরীক্ষা না করলেও আশা করি তোমরা বিশ্বাস করবা। স্যার এরকমটা হয় যখন পল বিছে দেয়, বুঝছেন, পল শুকাতে দেয়, হ্যাঁ 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 সহজে হ্যাঁ হ্যাঁ হাঁটা যায় না, দৌড়াতে হ্যাঁ যায় হ্যাঁ, না। পলের উপরেও হয়। এটি যারা বিশেষ করে মোটর সাইকেল চালায়, ঠিক আছে, হয়। আহ, তাদের কিন্তু এই পলের উপরে গিয়ে অনেকে কিন্তু পিছলে পড়ে যায়, সমস্যা হয়, এটি সত্যি কথা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বেশ, তোমাদের ভালো অভিজ্ঞতা আছে আর কি মনে হচ্ছে। আমরা একটু দেখি তারপরের দিকের বিষয়গুলো কি কি আছে আর কি। দেখো এখানে এক বাচ্চা কি করছে, এত বড় একটা পাথর। একটা আচ্ছা বলো তো, এইরকম একটা দিচ্ছে। বাচ্চা এত বড় পাথরও সরাতে পারবে? ছবি দেখতে পাচ্ছ কি সবাই? না স্যার। এখনো আসেনি? এই যে হ্যাঁ একজন স্যার। লেখা আছে, একজন মানুষ যখন একজন পাথরকে, এ দেখি মানুষ না বাচ্চা না বন মানুষ? বাচ্চা বাচ্চা বাচ্চা। তাহলে এই বাচ্চা হয়ে এত বড় দেখে পাথর তো কোনদিন তাই মনে নামাতে পারবে? হচ্ছে। কি হাবিবা পারবে নাকি বলো তো? না স্যার। আচ্ছা দেখো, না তারপরে স্যার। তারপরে পাথরকে কিন্তু নড়াই ফেলছে। তাহলে এখানে এখানে স্যার বাচ্চাটা হ্যাঁ বেশি বলো। খায়। বললাম যে বাচ্চাটা বেশি খায়, গায়ে শক্তি আছে। হুম, তোমাদের মহাস্থানের কটকটেও মনে হয় খায়। শোনো, বগুড়ার দইও খায়। সবার শুধু এই কটকটি দিয়ে। দেখো তো কটকটি তো মহাস্থানের খারাপ লাগে কটকটি আর বগুড়ার দই। না, তারপরে এশিয়ার মিষ্টিও কিন্তু খারাপ না। হ্যাঁ ভালোই। তো সেটাই উদাহরণ তো এশিয়ার বৃষ্টি হয় উচিত, মহাস্থানের কটকটি কেন? না, আমার কে বাবা, কটকটি কি তোমাদের বাসার থেকে কি আমরা চেয়ে খাচ্ছি? তোমাদের প্রশংসাই তো করতেছি আমরা। না স্যার, সেটা না। সবাই শুধু মহাস্থানের কটকটি উদাহরণ দেয়, তাই বলতেছি। ও না, মহাস্থানের এই শোনো, ঢাকাতে তুমি মিষ্টি নিয়ে যাবা আর কটকটি নিয়ে যাবা, আমার মনে হয় যে মিষ্টির চাইতে ওরা কটকটিকেও বেশি ইয়ে করে, যে না মহাস্থানের কটকটির নাম খুব শুনেছি, কখনো দেখিনি চোখ দিয়ে, আজকে বেশ মানে একটা অন্যরকম একটা অ্যাপ্রিসিয়েট করা। হ্যাঁ মিষ্টিকেও করে, বাট মিষ্টি তো ঢাকাতেও পাওয়া যায়, কিন্তু কটকটি গুলো ঢাকাতে পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ শুধু ঢাকার বাইরে যে কোনো জায়গায় গেলেই তাই হয়।
আচ্ছা যাই হোক, এটা এটা মহাস্থানের ঐতিহ্য। ওটা আসলে কটকটিটা কত মানে কি ধরনের খাবার এটি গুরুত্বপূর্ণ স্যার না। আমাদের গর্ব। অবশ্যই অবশ্যই। মহাস্থান তো এরপরে আরো উন্নত হয়ে যাচ্ছে। এই যে 4 লেন রাস্তা হয়ে গেলে যে যে অবস্থা হবে, তোমরা হয়তো যে সমস্ত এলাকায় 4 লেন রাস্তা হয়েছে সেখানে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, অনেক উন্নত হয়ে গেছে সেই জায়গাগুলো। আচ্ছা, আমরা আমাদের পড়া মোটামুটি ফার্স্ট হাফের প্রায় শেষের দিকে আসছি। আমি একটু সংক্ষেপে বলে দেই। আমি এখানে একটা অঙ্ক দেখাতে পাচ্ছি, সেটি হলো যে এফ সমান এম এ সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা হয়েছে। তো আসলে এখানে এখানে যেটা লেখা হচ্ছে এফ সমান এম এর সূত্র দিয়ে 50/100। আমি একটু দেখে দেই, শুধু বোর্ড শেয়ার করে দেখে দিয়ে তোমাদের নতুন করে আবার জয়েন করে নিই। সেটি হলো যে আমরা যদি এখানে সূত্র ব্যবহার করি, এফ ইজিক্যাল টু হলো এম এফ। তাহলে এখন বলো তো, আমি যদি ত্বরণ বের করি, ত্বরণ এ সমান আচ্ছা এম এ সমান তাহলে কি লিখতে পারি? এফ না, এফ লেখা হ্যাঁ যায় না? স্যার। এখন যদি আমি এই এমটাকে এখানে হ্যাঁ আউট করে দিই, এম মনে করি এটি নাই, তাহলে এমটাকে কোথায় তাহলে বসাবো? এফ বাই এম ভাগ তাহলে হয়ে যাবে। হ্যাঁ এফ বাই এম। এখন যদি এফ বাই এম। আচ্ছা এফ এর মান যদি হয় 200 একক, 200 নিউটন, তারপরে এম এর মান যদি হয় 50 কেজি, তাহলে তোমরা বলো যে এখানে কি বসাবো বলো তো? 200 ভাগ কত? 50। 200 ভাগ, শোনো এই অঙ্কের ভিতরে কিন্তু একক বসানো লাগবে না, একদম শেষে যা তোমরা এককটা হ্যাঁ লিখবে। স্যার। এখানে কত 4 হচ্ছে না? এই যে 4 এম এস হ্যাঁ ইনভার্স হলো 2, এখানে এসে কিন্তু একক বসবে। হ্যাঁ। এই জায়গায় এসে তোমাদের একক বসাতে হবে, 2 হবে এটি এম এস ইনভার্স 2, কারণ এই যে ত্বরণের একক কি? এম এস ইনভার্স 2 না, মিটার পার সেকেন্ড এম স্কয়ার। এস ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস। ঠিক আছে, এটা এই পর্যন্ত থাক। আমরা একটু পরে আবার একটু জয়েন করে নেই, পরের অংশ পড়ে দিচ্ছি। তোমরা জয়েন করো, সবাই ডিসকানেক্ট হও এবং যথারীতি আচ্ছা আগের স্যার। মতো জয়েন করো। আচ্ছা।